নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পৈতৃক সম্পত্তি অর্থাৎ পিতা বা তার পূর্বপুরুষের যে সমস্ত সম্পত্তি আছে সেই সম্পত্তির ওপর কন্যা সন্তানরা বিবাহের পর আর দাবি জানাতে পারবেন না বেশ কিছু ক্ষেত্রে। অর্থাৎ অনেক ধরনের ক্ষেত্র আছে বা অনেক ধরনের সম্পত্তি আছে যে সমস্ত সম্পত্তিতে সরাসরি এবার থেকে কন্যা সন্তানরা আর দাবি জানাতে পারবেন না। এরকমই একটি চমকপ্রদ আইন আনা হয়েছে। কোন কোন ক্ষেত্রে এবার থেকে মহিলারা দাবি জানাতে পারবেন না, কোন কোন ক্ষেত্রে দাবি জানাতে পারবেন, সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। পিতার সম্পত্তির ওপর মহিলাদের দাবি নিয়ে আমি এর আগেও এই চ্যানেলে একটি ভিডিও দিয়ে রেখেছি। আপনারা যদি সেই ভিডিওটি এখনো পর্যন্ত দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও এই ভিডিওটি যখন শেষ করবেন, এই ভিডিও শেষ করার পর স্ক্রিনে আগের ভিডিওটির লিংক চলে আসবে, আপনারা সেই লিংকে ক্লিক করে অর্থাৎ এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নিই পিতার কোন কোন সম্পত্তির ক্ষেত্রে মহিলারা দাবি জানাতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে মহিলারা এবার থেকে আর দাবি জানাতে পারবেন না সেই ব্যাপারে। আমাদের দেশে এখনো একটি সামাজিক প্রথা বিদ্যমান আছে যে প্রথাতে বিবাহের পর কন্যা সন্তানরা পিতার সম্পত্তির উপর অর্থাৎ বাপের বাড়ির সম্পত্তির উপর বিভিন্ন রকমের সামাজিক কারণে বা বিশেষ করে বাপের বাড়ির মানুষজন বা বিশেষ করে ভাই বা দাদা বা তাদের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে দাবি জানান না। কিন্তু আইনে কি বলা হয়েছে? আইনে কি পুত্রের সমতুল কন্যাকেও ভাগ দেওয়া হয়েছে? না, কন্যা সন্তানরা বেশ কিছু ক্ষেত্রে পুত্রের সমতুল দাবি জানাতে পারবেন না। কি বলা হয়েছে আজকের ভিডিওতে আমরা এক এক করে বিস্তারিতভাবে জেনে নেব। সর্বপ্রথমে জানবো যে হিন্দু কন্যা উত্তরাধিকার আইনে কি বলা হয়েছে, অর্থাৎ হিন্দু কন্যারা বিবাহের পর কতটুকু দাবি জানাতে পারবে বা কোন কোন ক্ষেত্রে দাবি জানাতে পারবেন না সেই ব্যাপারে। এরপর আমরা জানবো মুসলিম কন্যা উত্তরাধিকারী আইনে কি বলা হয়েছে, অর্থাৎ মুসলিম কন্যারা বিবাহের পর বাপের বাড়ির কোন কোন সম্পত্তির উপর দাবি জানাতে পারবেন এবং কোন কোন সম্পত্তির উপর দাবি জানাতে পারবেন না সেই ব্যাপারে। তাহলে চলুন আমরা এক এক করে জেনে নিই। সর্বপ্রথমে জেনে নিই হিন্দু কন্যা উত্তরাধিকারী আইনে কি বলা হয়েছে। হিন্দু কন্যা উত্তরাধিকারী আইন 1956 অর্থাৎ 1956 সালে হিন্দু কন্যা উত্তরাধিকারী আইনটি জারি করা হয়েছিল। এই আইনটি প্রণয়ন করার পর প্রায় দীর্ঘ সময় ধরে এই আইনটি বলবৎ ছিল এবং আজ থেকে প্রায় 20 বছর আগে 2005 সালে এই আইনে একটি সংশোধনী আনা হয় এবং এই সংশোধনীতে যে বিষয়টি লাগু করা হয় সেটা হয় যে পিতার সমস্ত ধরনের সম্পত্তির উপর কন্যা সন্তানরা পুত্রের সমতুল অধিকার পাবেন। অর্থাৎ পুত্ররা যে পরিমাণ দাবি জানাতে পারবেন কন্যা সন্তানরাও সেই পরিমাণ দাবি জানাতে পারবেন। কিন্তু সেই আইনে আরো কিছু শর্ত এখানে লাগু করা হয়েছিল। সেই শর্ত অনুযায়ী কোন কোন ক্ষেত্রে মহিলারা পিতার সম্পত্তির উপর দাবি জানাতে পারবেন না সেই বিষয়টিও এখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল। তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক। প্রথমত হলো পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি হলো পিতার যে সমস্ত সম্পত্তি তার পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সেই সম্পত্তিতে মেয়েরা অধিকার দাবি জানাতে পারবেন। বিয়ের পরও দাবি জানাতে পারবেন, তবে যতদিন পিতা জীবিত থাকবেন ততদিন মেয়েরা এই সম্পত্তিতে কোনো অধিকার পাবেন না। অর্থাৎ এক কথায় বলতে গেলে কন্যা সন্তানরা তার পিতা যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত তার পিতার কোনো সম্পত্তি বা কোনো পৈতৃক সম্পত্তির উপর তিনি দাবি জানাতে পারবেন না। অর্থাৎ সমস্ত ধরনের পূর্বপুরুষদের যাবতীয় সম্পত্তি এবং তার পিতার সমস্ত ধরনের অর্জিত সম্পত্তি সবকিছুর একমাত্র মালিক কিন্তু সেই সময় তার পিতা। এবং তার পিতা যদি ইচ্ছা করে তাহলে কন্যা সন্তানকে অবশ্যই স্বইচ্ছায় কিছু দিয়ে যেতে পারেন, কিন্তু কন্যা সন্তানরা কখনো এটা দাবি জানাতে পারবেন না যে তিনি পিতার সম্পত্তির উপর মালিক। অর্থাৎ পিতা জীবিত থাকাকালীন কখনোই তিনি কন্যা সন্তানরা পিতার সম্পত্তিতে দাবি জানাতে পারবেন না। এরপর দ্বিতীয় যে ক্ষেত্রে দাবি জানাতে পারবেন না সেটা হলো স্ব অর্জিত সম্পত্তি। পিতার স্ব অর্জিত সম্পত্তিতে মেয়েদের অধিকার নেই। আইনের চোখে যে সম্পত্তি পিতা তার নিজস্ব উপার্জনে তৈরি করেন তাতে মেয়েরা দাবি জানাতে পারেন না। এক্ষেত্রে পৈতৃক সম্পত্তি এবং স্ব-অর্জিত সম্পত্তি দুটির ডেফিনেশন কিন্তু আলাদা। পৈতৃক সম্পত্তি হলো সেই সমস্ত সম্পত্তি যে সম্পত্তিটা আপনার পিতা তার পিতা বা তার ঠাকুরদার কাছ থেকে পেয়েছেন। ফর এক্সাম্পল, ধরুন আপনার গ্রামে 10 বিঘে জমি এবং একটা বাড়ি, আরো কিছু পুকুর বা আরো কিছু বিষয় আশয় আপনার পিতা তার বাবার কাছ থেকে অর্থাৎ আপনার ঠাকুরদার কাছ থেকে পেয়েছেন। সেগুলির সমস্ত ডেফিনেশন হলো পৈতৃক সম্পত্তি এবং আপনার পিতার অবর্তমানে আপনি কিন্তু পিতার সেই সমস্ত পৈতৃক সম্পত্তিতে
দাবি জানাতে পারেন। কিন্তু ধরুন আপনার পিতা নিজের উপার্জনের টাকায় আরো কিছু অর্থাৎ এই সম্পত্তির উপরেও আরো 10 বিঘে জমি কিনেছেন এবং এছাড়াও আরো একটি জায়গা কিনেছেন বা আরো কিছু পুকুর পুষ্করিণী বা শহরে আরো কোনো বাড়ি টাড়ি করেছেন, তাহলে সেই সমস্ত সম্পত্তি হলো আপনার পিতার উপার্জনের টাকায় এবং সেগুলির ডেফিনেশন হলো স্ব-অর্জিত সম্পত্তি। অর্থাৎ একজন কন্যা সন্তান তার পৈতৃক সম্পত্তিতে দাবি জানাতে পারেন, কিন্তু তার পিতার স্ব-অর্জিত সম্পত্তির উপর কিন্তু স্ব-ইচ্ছায় দাবি জানাতে পারবেন না। এবার তৃতীয় যে ক্ষেত্রে মহিলারা অর্থাৎ কন্যা সন্তানরা দাবি জানাতে পারবেন না, সেটা হলো বিতর্কিত কোনো সম্পত্তির ক্ষেত্রে। পিতার সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ বা বিতর্ক বা মামলা যদি চলমান থাকে অর্থাৎ কোনো ডিসপিউট থাকে, তাহলে সেক্ষেত্রে কন্যা সন্তানরা অর্থাৎ মহিলারা সেই পিতার সম্পত্তির উপর দাবি জানাতে পারেন না। অর্থাৎ ধরুন কোনো একটি সম্পত্তির উপর বিগত বেশ কিছু বছর ধরে মামলা চলছে বা মোকদ্দমা চলছে, তাহলে সেই সম্পত্তি বিতর্কিত সম্পত্তির মধ্যে পড়ছে এবং এই সম্পত্তির উপর কিন্তু মহিলারা দাবি জানাতে পারবেন না। এবং চতুর্থত যে ক্ষেত্রে মহিলারা দাবি জানাতে পারবেন না, সেটা হলো পিতা যদি কোনো উইল করে রেখে যান। অর্থাৎ ধরুন আপনার পিতা জীবিত থাকাকালীন তার যে সমস্ত সম্পত্তি আছে সেই সমস্ত সম্পত্তি তার পুত্রকে দিয়ে গেলেন, বা সেখানে কোনো পার্সেন্টেজ একটা কন্যাকে দিলেন, একটা মিনিমাম পার্সেন্টেজ কন্যাকে দিলেন এবং ম্যাক্সিমাম পার্সেন্টেজ তার পুত্রকে বা তার স্ত্রীকে দিয়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে তার পিতার মৃত্যুর পর কিন্তু সেই কন্যা সন্তান ওই উইলটাকে কিন্তু অগ্রাহ্য করে বা উইলটাকে অমান্য করে কিন্তু দাবি জানাতে পারবেন না। অর্থাৎ পিতা বেঁচে থাকাকালীন তার নিজের যাবতীয় সম্পত্তি যদি ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে দিয়ে যান, তাহলে সেই সমস্ত কেসে কন্যা সন্তানরা দাবি জানাতে পারবেন না। উপরিউক্ত এই 4টি ক্ষেত্র ছাড়া বাদবাকি সমস্ত ক্ষেত্রে কন্যা সন্তানরা সমতুল দাবি পেয়ে থাকেন একজন পুত্র সন্তানের সমতুল। তাহলে বন্ধুরা এই তো গেল হিন্দু কন্যা উত্তরাধিকারী আইন অনুযায়ী। এবার মুসলিম কন্যা উত্তরাধিকারী আইনে কি বলা হয়েছে চলুন সেটা এক নজরে জেনে নেওয়া যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, রাইটস অফ ফিমেলস। মুসলিম ডাজ নট ক্রিয়েট এনি ডিস্টিংশন বিটুইন দ্য রাইটস অফ মেন অ্যান্ড ওমেন। অন দ্য ডেথ অফ দেয়ার অ্যানসেস্টর নাথিং ক্যান প্রিভেন্ট বোথ গার্ল অ্যান্ড বয় চাইল্ড টু বিকেম দ্য লিগাল heirs of inheritance property. However, it is generally found that the quantum of the share of a female heir is half of that of the male heirs. অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মধ্যে পুরুষ এবং মহিলা অর্থাৎ পিতার যে কন্যা এবং পুত্র সন্তান এই দুজনের মধ্যে যে ভাগের যে বিনিময়টা আছে সেটা হলো একজন পুত্র সন্তান যে পরিমাণ অংশ পাবে তার 50% অর্থাৎ তার হাফ পরিমাণ অংশ পাবে একজন কন্যা সন্তান। অর্থাৎ ফর এক্সাম্পল কারো যদি 3 বিঘে জমি থাকে এবং সেই পিতার যদি মৃত্যু ঘটে থাকে এবং তার দুজন যদি ওয়ারিস থেকে থাকে একজন কন্যা এবং একজন পুত্র, তাহলে সেক্ষেত্রে সেই পুত্র সন্তানটি পাবে 2 বিঘে জমি এবং কন্যা সন্তানটি পাবে 1 বিঘে জমি। দ্য রিজন বিহাইন্ড দিস এবং এটার পেছনে যে কারণ সেটা হলো দিস ইজ দ্যাট আন্ডার দ্য মুসলিম ল এ ফিমেল শ্যাল আপন ম্যারেজ রিসিভ মেহর অ্যান্ড মেনটেন্যান্স ফ্রম হার হাজব্যান্ড, whereas males will have only the property of the ancestor for inheritance. Also, male have the duty of maintaining their wife and children. এবং এর পেছনে যে কারণটি এখানে দেখানো হয় সেটা হলো একজন কন্যা সন্তানের বিবাহ ঘটে থাকে এবং বিবাহ দেওয়ার পর সে বিভিন্ন রকমের সম্পত্তি এখানে পেয়ে থাকে এবং তারপরেও তিনি তার হাজবেন্ডের কাছ থেকে এক্ষেত্রে মেনটেন্যান্স বাবদ বেশ কিছু খরচা পেয়ে থাকেন। তুলনায় একজন পুত্র সন্তান এই ধরনের কোনো রকম কোনো সুযোগ সুবিধা পান না। এর পাশাপাশি একজন পুত্র সন্তানের যখন বিবাহ হয় তখন বিবাহের পর তার পরিবার অর্থাৎ তার স্ত্রী এবং ছেলে মেয়েরও দেখাশোনার ভার সেই পুত্র সন্তানকে নিতে হয়। এই জন্য মুসলিম আইন অনুযায়ী একজন কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তানকে ডাবল শেয়ার প্রদান করা হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে কন্যা সন্তানরা পিতার কোন ধরনের সম্পত্তির উপর নিজেদের দাবি জানাতে পারবেন এবং কোন কোন ধরনের সম্পত্তির উপর নিজেদের দাবি জানাতে পারবেন না সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করুন বা প্রশ্ন করুন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।